আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ভারতীয় গণমাধ্যম নর্থ ওয়েস্ট এবং এই পত্রিকাটির সাংবাদিক জনাব চন্দন নন্দী গত কয়েক বছর ধরে বাংলাদেশে বেশ আলোচিত। শেখ হাসিনা রেজিমের শেষ সময়টিতে তিনি অনেক চমকপ্রদ নিউজ তৈরি করেছেন এবং অনেকগুলো তার যে খবর, তার যে অথেন্টিকেসি এবং তার যে অ্যাকুরেসি, এটি ঠিক সেই রিপোর্ট না পড়লে বোঝা যাবে না। তার যে প্রেডিকশনগুলো ছিল, সেই প্রেডিকশনগুলো বলতে গেলে হুবহু পরবর্তী সময় সেটা হয়ে গেছে। নরমালি ভারতের যারা সাংবাদিক বা সংবাদপত্র, তারা বেশিরভাগ ক্ষেত্রে প্রো ইন্ডিয়ান হয়। তো সেই অর্থে চন্দন নন্দী কিংবা তার যে নর্থ ইস্ট যে সংবাদ সংস্থা বা নিউজ পোর্টাল, এটি নরেন্দ্র মোদীর বা দিল্লির দাসত্ব করেনি বা এখনও করছে না, বা কখনো শেখ হাসিনার কাছাকাছি যায়নি, বরং এই পত্রিকাটি প্রাণান্ত চেষ্টা করেছে যে শেখ হাসিনা রেজিমের একটা অবসান হোক। তো এখন আবার এই নর্থ ইস্ট এবং চন্দন নন্দী তার কথাবার্তা শুনলে মনে হচ্ছে যে শেখ হাসিনার যে পতন হয়েছে, পতন হওয়ার পর যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনে ব্যক্তিগতভাবে তিনি খুশি নন বা তার পত্রিকা কর্তৃপক্ষ হয়তো খুশি নয়। তো ফলে এখন অনেক ব্যতিক্রমধর্মী কিছু নিউজ তিনি করার চেষ্টা করছেন। তো তারই ধারাবাহিকতায় শেখ হাসিনার পতন কেন এবং কীভাবে হলো, যেটা আমরা আন্দাজ করি বা আমরা বিচ্ছিন্নভাবে বলার চেষ্টা করেছি বা এখনও করি, সেটি হলো যে শেখ হাসিনার দলের মধ্যে কতগুলো মীর জাফর ছিলেন, দলের মধ্যে কতগুলো মোশতাক ছিলেন। মূলত তাদের ইচ্ছা ছিল যে বঙ্গবন্ধুকে যেভাবে খুন করা হয়েছে, শেখ হাসিনা এবং শেখ পরিবারকে ওইভাবে বাংলার মাটিতে এমনভাবে খুন করা হোক যেন আওয়ামী লীগ টিকে থাকে, কিন্তু কোনো অবস্থাতেই শেখ হাসিনা বা শেখ পরিবার টিকে না থাকে। এই কথাগুলো কিন্তু আমরা বাংলাদেশ থেকে বলেছি, কিন্তু আমরা ওভাবে লিখতে পারিনি। কিন্তু চন্দন নন্দী যেভাবে লিখেছেন, যেভাবে বলেছেন এবং এখন যেভাবে বলছেন, তাতে করে আমাদের যে সেই বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলোর উপর একটা রীতিমতো সিলসাপ্পর নেমে আসে। আমরা সবাই জানি যে আমাদের দেশে মার্কিন যুক্তরাষ্ট্রে যে ডিপ স্টেট পলিসি ছিল, সেই ডিপ স্টেট পলিসির নেতিবাচক কর্মকাণ্ড, তাদের চক্রান্ত, এমনকি খুনোখুনি, মারামারি, হুড়োহুড়ি থেকে শুরু করে পুরো রাজপথকে রক্তাক্ত করে দেওয়া, এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর গুলি চালানো, তাদেরকে মেরে ঝুলিয়ে রাখা, আরও অনেক কিছু করার মাধ্যমে তারা চেয়েছে যে শেখ হাসিনা রেজিমটা বিদায় হোক। তো এই কাজ কি কেবলই মাত্র শেখ হাসিনা বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে কিংবা ভারত বিরোধী বা আমেরিকার যে সকল পুরো আমেরিকান যে শক্তিগুলো রয়েছে তারাই করেছে? নট লাইক দ্যাট। এই কাজের সঙ্গে সরাসরি শেখ হাসিনার গভর্নমেন্টের, তার দলের, এমনকি তার পরিবারের অনেকে জড়িত ছিল। এটা স্পষ্ট বোঝা যায়। আপনি দেখুন, এই যে খামেনিকে মারা হলো, এখন প্রকাশিত হয়েছে যে তার সবচেয়ে বিশ্বস্ত লোক যিনি, তার যে দেহরক্ষী, সেই দেহরক্ষীকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা হস্তগত করেছিল এবং সেই দেহরক্ষীর মাধ্যমে নিখুঁত অবস্থান জানার পর ইসরায়েল সেখানে অপারেশন চালিয়েছিল। সব ক্ষেত্রে প্রাসাদ ষড়যন্ত্র থেকে শুরু করে যে কোনো একটা রেজিমের যখন পরিবর্তন হয়, ওই রেজিমের একেবারে কাছের লোকগুলো প্রতিপক্ষের কাছে বিক্রি হয়ে যায়। তো সেই দিক থেকে চন্দন নন্দীর যে রিপোর্ট, সেই রিপোর্টে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন যে শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ ৩ জন ব্যক্তি, এর মধ্যে সালমান এফ রহমান, আনিসুল হক, আইনমন্ত্রী, আরেকজন হলেন মোহাম্মদ এ আরাফত, যিনি সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই মূলত সরকারের উপর দাপট দেখাতেন। তো এই ৩ জন মানুষের সঙ্গে আমেরিকার সম্পর্ক ছিল। এদের মাধ্যমে আমেরিকা সেই ক্ষমতার কেন্দ্রে বিষ বাষ্প ছড়িয়ে দিয়েছিল এবং শেষ মুহূর্তের অনেকগুলো সিদ্ধান্ত, অনেকগুলো কর্মকাণ্ড যেগুলো আওয়ামী লীগের জন্য আত্মঘাতী হয়েছে, এই কাজগুলো এই ৩ ব্যক্তির মাধ্যমে করা হয়েছে বলে চন্দন নন্দী সেটা
প্রকাশ করেছেন। এখন ব্যক্তিগতভাবে আরাফাত সেই জয়ের বন্ধু। তিনি ঠিক আমি যখন সংসদ সদস্য ছিলাম তখন তিনি আসলে শমী কায়সারের হাজব্যান্ড রূপেই পরিচিত ছিলেন। জয়ের বন্ধু হিসেবে 2014 সন পর্যন্ত তখন তিনি পাদপ্রদীপে আসেননি। আমার সঙ্গে পরিচয় ছিল। পরবর্তীতে ঘনিষ্ঠতা না হলেও দেখা সাক্ষাৎ হতো। তাকে দেখতে শুনতে আপাতত একজন ভদ্রলোক বলেই মনে হতো। তারপর তিনি মনে প্রাণে আওয়ামী লীগ করতেন, বঙ্গবন্ধু প্রেমিক ছিলেন, কিন্তু তার যে ছাত্র জীবনের যে ইতিহাস, সেই ইতিহাস বা পারিবারিক ইতিহাস, সেটা আওয়ামী লীগের সঙ্গে কতটা সম্পৃক্ত ছিল ওটা আসলে আমারও খোঁজ করার সময় হয়নি, বা আওয়ামী লীগের যারা লোকজন আছেন তারাও খোঁজ খবর নেওয়ার সুযোগ পাননি। কিন্তু শেষের দিকে বিশেষ করে 2021 সনের পরে তিনি অতিশয় ক্ষমতাধর ব্যক্তি হয়ে গিয়েছিলেন এবং আওয়ামী লীগের বড় বড় বাঘা বাঘা মন্ত্রী, তারপর কিংবদন্তি যারা নেতৃবৃন্দ, তোফায়েল সাহেব, আমু সাহেবের মতো মানুষ নিচে বসে থাকতেন আর তিনি মঞ্চে বক্তব্য দিতেন, আর সেই বক্তব্য সবাই শুনতেন। আর তার মনোরঞ্জনের জন্য, তাকে খুশি করার জন্য বড় বড় নেতারা পারেতো তার কদম বুচি করতেন। এটাই ছিল বাস্তবতা। তো সেই মোহাম্মদ আরাফাত আমেরিকার এজেন্ট হিসেবে শেখ হাসিনার পতন ঘটিয়েছেন। এর চাইতে মানে মর্মান্তিক, এর চাইতে যাকে বলা হয় নির্মম নিষ্ঠুর খবর আর হতে পারে না। আমি শুধু খবরটা বললাম, আমি কোনো মন্তব্য করছি না। এর কারণ হলো যে আমি আরাফাত সাহেবকেও চিনি, আওয়ামী লীগের লোকজনকেও চিনি, জয়কেও চিনি, এবং তারা কেন এই কাজগুলো করেছেন আই ডোন্ট নো। আরাফাত বয়সে আমার অনেক ছোট হবেন, দেখতে মোটা-সোটা, গাল গপ্পা সব ঠিক আছে, কিন্তু সে শ্রদ্ধা করার ক্ষেত্রে, সৌজন্য প্রদর্শন ক্ষেত্রে কোনোদিন কার্পণ্য করেনি। কাজেই নর্থ ওয়েস্টের চন্দন নন্দী একটা কথা বললেন, আর সঙ্গে সঙ্গে আমি সেটা কমেন্ট করে বসবো, নট লাইক দ্যাট। আমি শুধু জনগণকে জানালাম তাদের বিচার, বিশ্লেষণ এবং বিবেচনার জন্য। কিন্তু বাকি যে দুজন লোক, মানে আনিসুল হক এবং যাকে বলা হয় দরবেশ রূপী সালমান এফ রহমান, এই দুজন লোকের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো ছিল না, এটা আমি নিশ্চিত। আর দলের মধ্যে শেষের দিকে এসে তারা এই দুজন নানাভাবে কোণঠাসা হয়ে পড়েছিলেন। বিশেষ করে ব্যবসায়িক যে জগৎ, যেটা সালমান এফ রহমানের যাকে বলা হয় মূল ইন্টারেস্টের পার্ট ছিল, তিনি টাকা রোজগার করতে চাইতেন, ব্যবসা করতে চাইতেন, টাকা মারতে চাইতেন, রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে তিনি অর্থ উপার্জন করতে চাইতেন। হয়তো তার এই অর্থ তিনি আওয়ামী লীগের অনেকের সঙ্গে ভাগাভাগি করেছেন অথবা কারোর সঙ্গে ভাগাভাগি করেননি। কেবলমাত্র শেখ হাসিনার যে আপত্ত স্নেহ, এটাকে পুঁজি করে তিনি সবার উপরে ছড়ি ঘুরিয়েছেন। হতে পারে, আবার এমনও হতে পারে যে তিনি যা উপার্জন করেছেন তা ভাগে যুগে সবাইকে দিয়েছেন। আমরা আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে তার একটি যে টেলিফোন সংলাপ, সেখানে বলতে শুনেছি যে এই প্রজেক্টটি, তিনি আনিসুল হকে বলছেন যে এই প্রজেক্টটি পাশ করে দেওয়ার জন্য, এর কারণ হলো এই প্রজেক্টটি সজীব ওয়াজেদ জয়ের। তো এটা যাকে বলে প্রকাশিত হওয়ার পর আওয়ামী লীগ জামানাতে প্রকাশিত হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। সজীব ওয়াজেদ জয়ের সম্পর্কে একটা টুশব্দ করার কারণে দেখা গেল ইতিপূর্বে লতিফ সিদ্দিকের মতো কিংবদন্তি রাজনৈতিক নেতার চাকরি চলে গেছে, মন্ত্রিত্ব চলে গেছে, পদপদবি চলে গেছে এবং তাকে জেলে যেতে হয়েছে। কিন্তু সেই তুলনায় যখন সালমান এফ রহমান সাহেবের মুখ দিয়ে এরকম সজীব ওয়াজেদ জয়ের নাম এলো, সালমান এফ রহমানের কিছুই হলো না। ইট মিনস তার পাওয়ার সজীব ওয়াজেদ জয়ের চেয়ে বেশি, তার পাওয়ার এবং গুরুত্ব দলের মধ্যে লতিফ সিদ্দিকের চেয়ে বেশি, এবং তিনি তার সেই কর্ম করার জন্য সঙ্গী হিসেবে আরেকজন খুব গুরুত্বপূর্ণ আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হককে তিনি তার দলে ভিড়িয়েছিলেন। আনিসুল হক যে পরিবারের মানুষ এবং তার যে পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা, সেখানে তার আসলে দুর্নীতি করার দরকার ছিল না। কেন তিনি এই কাজগুলো করেছেন আমি কিছুতেই বুঝতে পারিনি। এবং দুজনেরই ব্যক্তিগত যে নৈতিক চরিত্র, এটা মোটামুটি সিমিলার ছিল। সালমান এফ রহমান সাহেবের মতো বয়স্ক মানুষ, তার বিরুদ্ধে যে সকল কেলেঙ্কারির খবর সামনে আসছে, আমি রোজার মাসে এই কথাগুলো বলতে পারবো না, এগুলো আসলে তার সঙ্গে মানায় না। তো যেটা বলছিলাম যে সালমান এফ রহমান সাহেব একটা ভালো পরিবার থেকে এসছেন, তার বাবা পাকিস্তান সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্টার ছিলেন, মুসলিম লীগ করতেন, কিন্তু তার শেখ হাসিনার কাছাকাছি যাওয়ার সবচেয়ে বড় অস্ত্র ছিল
তিনি শেখ কামালের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং শেখ হাসিনার যত দুর্বলতা রয়েছে সেই দুর্বলতার মধ্যে প্রধানতম দুর্বলতা হলো তিনি তার ভাই বোন আত্মীয় স্বজনের প্রতি একেবারে অন্ধ। বিশেষ করে কেউ যদি শেখ রাসেলের বন্ধু হয়, কেউ যদি শেখ কামালের বন্ধু হয়, কেউ যদি জামালের বন্ধু হয়, মানে তিনি তাকে দেখার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে জামাল কামাল রাসেলের যে স্মৃতি এটি তিনি খুঁজে বেড়াতেন এবং তাদের জন্য 7 খুন মাপ ছিল। সালমান এফ রহমান নয়, অন্যান্য যারা জামাল কামালের বন্ধু হিসেবে শেখ হাসিনার কাছে গেছেন তাদের জন্য তিনি 7 খুন মাফ করে দিয়েছেন। এটা হলো বাস্তবতা। তো সেই সুযোগ নিয়ে জনাব সালমান এফ রহমান এই কাজগুলো করতে পারেন অথবা নাও করতে পারেন। তো এনিওয়ে তিনি দলের মধ্যে খুবই প্রভাবশালী ব্যক্তি ছিলেন। আর অন্যদিকে এস আলম ব্যবসায়িক দিক থেকে সালমান এফ রহমানকে এতটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছিলেন যে সালমান এফ রহমান সাহেব আসলে এস আলমকে নিয়ে ভীষণ রকম টেনশনে ছিলেন। তিনি পেরে উঠছিলেন না। ব্যবসা বাণিজ্য, রাষ্ট্রীয় বড় বড় যে ব্যবসা বাণিজ্যগুলো, সেখানে সালমান এফ রহমান সাহেবকে টেক্কা দিয়ে এস আলম এগিয়ে যাচ্ছেন এবং তার যে মেধা, এস আলমের যে মেধা, তার যে যোগ্যতা, তার যে ক্যারিশমা, তার যে কানেক্টিভিটি, আমার কাছে মনে হচ্ছে স্টিল নাও এখনও পর্যন্ত ওটি সালমান এফ রহমানের চাইতে অনেক অনেক ধীর স্থির এবং দক্ষতা সমৃদ্ধ। সালমান অনেকটা গোয়ার গোবিন্দ টাইপের মানুষ ছিলেন বলে আমার কাছে মনে হচ্ছে। তো সেই সালমান এফ রহমান সাহেবের সঙ্গে পাকিস্তানের একটা সম্পর্ক ছিল, সেই সালমান এফ রহমানের সঙ্গে চীনের সম্পর্ক ছিল এবং আমেরিকারও একটা ভালো সম্পর্ক ছিল। আপনাদের মনে আছে যে মার্কিন রাষ্ট্রদূত, তারপর দক্ষিণ এশিয়া বিষয়ক যে মন্ত্রী, উপমন্ত্রী ডোনাল্ড লু, যিনি কিনা এই সাউথ ইস্ট এশিয়ার যে 3টি রাষ্ট্র, বাংলাদেশ, শ্রীলঙ্কা, 4টি রাষ্ট্র, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং পাকিস্তান, এখানকার রেজিম চেঞ্জে রীতিমতো কিংবদন্তির ভূমিকা পালন করেছেন এবং সেই মানুষটি সরাসরি সরকারের কারোর সাথে যোগাযোগ না করে তিনি যোগাযোগ করতেন সালমান এফ রহমান সাহেবের সঙ্গে এবং সালমান এফ রহমান সাহেবের বাসায় যেতেন, অফিসে যেতেন। সালমান এফ রহমান সাহেব যখন আমেরিকা যেতেন তার সঙ্গে আলাদা অন্য হোটেলে গিয়ে তারা সেই বৈঠক করতেন। কাজেই এখানে যদি ডালের মধ্যে কিছু কালা কালা থাকে, ডাল মে কুছ কালা হয়, অন্ধকার কিছু থেকে থাকে, তাহলে অস্বাভাবিক কিছু না এবং সেটাই নর্থ ইস্টের যে সাংবাদিক চন্দন নন্দী সেটা প্রকাশ করার চেষ্টা করেছেন। তো ঘটনা যাই হোক, আওয়ামী লীগের সর্বনাশ যেটা হয়ে গেছে, সেখান থেকে আওয়ামী লীগ কবে ফিরে আসবে, সেটা গেইন করবে, এটা স্বপ্নের বিষয়, এটি ভবিষ্যতের বিষয়। রাজনীতির পালা পরিবর্তন, পট পরিবর্তন এমন একটা জিনিস যে একবার এখানে যদি কেউ ব্যাক ফুটেজে চলে যায়, সেখান থেকে সম্মুখ সারিতে আসাটা খুবই একটা কঠিন বিষয়। দ্বিতীয়ত যে একবার কেউ ক্ষমতা হারালে ফিরে আসতে বহু সময় লাগে, বহু সময় লাগে যদি কেউ ক্ষমতার অতিরিক্ত বাড়াবাড়ি দেখায়। যদি এটি স্বাভাবিক নিয়ম হতো, 5 বছর আওয়ামী লীগ, 5 বছর বিএনপি, 5 বছর জামাত, 5 বছর জাতীয় পার্টি, তখন একটা সার্কেল থাকে। কিন্তু কেউ যদি এককভাবে ক্ষমতা মানে ভোগ করতে চায়, যেভাবে 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি চেয়েছিল, তার প্রেক্ষিতে এই 17 বছর লেগেছে তাদেরকে ক্ষমতায় ফিরে আসতে। কিন্তু ফিরে আসার পরেও তাদের যে শ্রেণী চরিত্র, সেই শ্রেণী চরিত্রের কতটা পরিবর্তন হয়েছে এবং 2001 থেকে 2006 সনে তাদের যে ত্রুটি ছিল, বিচ্যুতি ছিল, সেইগুলো থেকে তারা কতটা বের হতে পেরেছে সেটা সামনে বা আগামী দিনগুলোতে দেখা যাবে। কিন্তু আপাতত যে কয়েকদিন সরকারের কর্মকাণ্ড দেখছি, আমরা শুধুমাত্র চমক দেখছি, ভেলকিবাজি দেখছি, কিন্তু মৌলিক বা ফান্ডামেন্টাল যে পরিবর্তন, সেই পরিবর্তন তারা দেখতে পাচ্ছি না। তো সেই অর্থে আওয়ামী লীগ যেমন 15ই আগস্টে তাদের পতনের পরে যখন 1996 সালে তারা ক্ষমতা এসেছিল, তাদের মধ্যে কিছু মৌলিক পরিবর্তন দেখা দিয়েছিল এবং সেই পরিবর্তনের কারণে কিন্তু তারা খুব ভালো করেছিল। আবার 2008 সনের নির্বাচনে তারা যখন এসেছিল, ঠিক ওই আসার সময়টাতে তারা ভালো করতে পারেনি। এর কারণ হলো যে এটা একটা নেগোসিয়েশন করে তারা ক্ষমতায় এসেছিল, এটা মোটামুটি স্পষ্ট। সেনাবাহিনী, ভারত, তারা সবাই চেয়েছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। ফলে কী হলো, তারা স্বৈরাচার হয়ে গিয়েছিল, ফ্যাসিস্ট হয়ে গিয়েছিল এবং একই কিন্তু এখন তারেক রহমান সাহেবের জন্য সেই চ্যালেঞ্জ। সবাই দশমুখে বলছে যে তারেক রহমান সাহেব যেবার ক্ষমতায় এসছেন, এটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন সিগন্যাল, ভারতের গ্রিন সিগন্যাল, জামাতের সঙ্গে একটি সমঝোতা, এনসিপির সঙ্গে একটি সমঝোতা, এইগুলো করে আসছে। এখন ক্ষমতায় বসার পরপরই সেই সমঝোতাগুলো তিনি যদি সম্মান করেন তখন এক ধরনের ইতিহাস হবে, আর যদি সমঝোতাগুলো তিনি ভুলে গিয়ে তার মতো করে আচরণ করেন, তাহলে 2001 থেকে 2006 যে ইতিহাস রচিত হয়েছিল, ঠিক একই ইতিহাস
সেখানে রচিত হবে। তো যেটা বলছিলাম যে আওয়ামী লীগ এখন তাদের এই দুঃসময়গুলোতে যদি তারা তাদের কৃতকর্মের জন্য অনুশোচনা করে, তাদের ভুলগুলো যেটা হয়েছে সেই ভুলগুলো থেকে বের হয়ে আসার চেষ্টা করে এবং তাদের মধ্যে যারা ত্যাগী, ভালো মানুষ, কাজকর্ম করতে পারে, তাদের মাধ্যমে যদি দলকে আবার পুনর্গঠিত করার চেষ্টা করে, তাহলে হয়তো যে ক্ষতির সম্ভাবনা আমরা দেখছি, সেই ক্ষতি কিছুটা হলেও কমতে পারে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।